স্যার, লাস্ট ক্লাসে আমরা এখান থেকে করেছি কি আপ টু নাম্বার 6। Recording in progress. এই যে এখান থেকে নাম্বার 7 এর নাম বলছি 3-chloro-2-methyl pent-2-in। এটা হোমওয়ার্ক ছিল। ও, এটা করে দিয়েছি। ভেরি গুড। নাম্বার 8 থেকে হোমওয়ার্ক ছিল, রাইট? কি? সো নাম্বার 8, এই যে দেখেন নাম্বার 8। এই যে নাম্বার 8, 2-chloro-3-methyl pent-2-in। আপনি বলবেন মারিয়াম। সি স্ট্যান্স হবে, ইজেড হবে, দুটাই হবে। ভেরি গুড। দেখেন তো, 2-chloro-3-methyl pent-2-in, is it like this? আগে একটু এই স্ট্রাকচার ম্যাচ করেন।
2-chloro-3-methyl-penta-2-ene ম্যাচ করে কিভাবে স্যার দেখেন এখান থেকে যে 1 2 3 4 5 5 carbon atoms so pent and there's a double bond on second carbon atom so penta-2-ene and 2 তে একটা ক্লোরিন আছে 2-chloro 3 তে মিথাইল 2-chloro 3-methyl penta-2-ene এই যে ডাবল বন্ড ডাবল বন্ডের যে কার্বন এই কার্বনের সাথে এখানে CH3 বন্ডেড আর Cl বন্ডেড আর এর সাথে CH3 বন্ডেড CH2 CH3 বন্ডেড তার মানে এখন এই ডাবল বন্ডের এই কার্বন অ্যাটম এর সাথে ক্লোরিন আর CH3 বন্ডেড ডেফিনেটলি দে আর ডিফারেন্ট আর এই কার্বনের সাথে CH3 and CH2 CH3 বন্ডেড ডেফিনেটলি দিস টু আর ডিফারেন্ট রাইট তার মানে এই মলিকিউলার জিওমেট্রিক আইসোমার হবে না হবে না এখন এই দুটো কার্বনের মধ্যে কিছু কমন আছে কি কমন CH3 তার মানে এর কি হতে পারে C strands কি হতে পারে EZ ওকে এর C strands ও হতে পারে EZ ও হতে পারে একটু এই যে এখান থেকে আপনি এখান থেকে দাঁড়াবেন আপনার সাফওয়ান এর নাম সিস কেন হলো ভেরি গুড আর এটার নাম ট্রান্স কেন হলো ভেরি গুড এখন আপনি আমাকে বলেন এর কি ইজেড হবে হবে এটা ই অর জেড ইজ ইট ই অর জেড ই কেন এখানে কার্বন এখানেও কার্বন দুটোই কার্বন তাহলে এখানে ক্লোরিন আর কার্বন ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি সো দিস ইজ দ্য হায়ার প্রায়োরিটি গ্রুপ এখানে কার্বন আছে এখানেও কার্বন আছে বাট এখানে কার্বন কয়টা এখানে কার্বন কয়টা প্রায়োরিটি বেশি কার দুইটার তাহলে হায়ার প্রায়োরিটি কি সেম সাইড না অপোজিট সাইড অপোজিট সাইড যদি হয় এটাকে কি নাম দিব ই অর জেড ই কপি করেন বসেন আমি একটু বলি আপনার নাম হচ্ছে মাইমুনা আপনি CH3 আর Cl এ দুটো দেখেন এই এই যে CH3 আর Cl এখানে দুটো CH3 সেম সাইড এন্ড এটা উপরে দেন নিচে দেন ডাজন্ট ম্যাটার সেম সাইড হলেই হবে এখানে দেখেন CH3 দুটো অপোজিট সাইড Cl আর CH2 CH3 এ দুটো অপোজিট সাইড এখন আমি যদি এটা সেম রাখতাম CH3 আর Cl
এই CH2 CH3 কে উপরে দিয়ে এই CH3 যদি নিচে দিতাম, একই মিনিট। এই কোয়েশ্চেনই আপনার। জি, নো প্রবলেম। ওকে, is it done? Is it done? এরপর এটা দেখেন 2-chloro-pent-2-N, কি নাম? 2-chloro-pent-2-N। স্যার এর কি C strands আর EZ আইসোমার হবে? 2-chloro-pent-2-N C strands হবে? C strands হবে না? কি হবে? ওয়াও, ইকরা আপনি দাঁড়ান। এই যে এটাই তো, আপনি আমাদেরকে বলবেন এই যে এই মলিকিউল, হ্যাঁ এই যে দিস ওয়ান, এটা এটা ই অর জেড, এই যে এটা এই মলিকিউল, ইজ ইট ই অর জেড? ই, আল আহনাফ আল আফাও, এটা কি ই অর জেড? ই, ই না জেড? ই, শিওর? ওকে, sit down. কি মুশফিক, কথা বলছো? এরপর নাম্বার 10, এরপর নাম্বার 10 এর কথা বলবো। নাম্বার 10 হোমওয়ার্ক করেছেন? ঠিক। সো নাম্বার 10 এর নাম কি? And আমার কোয়েশ্চেন স্যার, আচ্ছা নাম্বার 10 আগে কপি করে নেন, তারপর হোমওয়ার্ক করতে বলেছি, তুমি এখানে বসে করছো। দেখেন এটা হয়েছে স্যার, নাম্বার 9 নিয়ে কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন উইথ নাম্বার 9 নেই, তাহলে এখন এই টপিকটা শুরু করার আগে আমি আবারও একটু বলি স্যার, নাম্বার 10 স্টার্ট করার আগে আমি একটু বলবো স্যার, আপনাদের এই যে
কপিতে দেখবেন নাম্বার 3 কি লেখা আছে, কপিতে লিখেছি, কপিতে 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 দেখেন নাম্বার 3 কি লেখা, কি 1 1 কি 1 ব্রোমো 1 ক্লোরো 2 ফ্লোরো ইথিল লেখা। হ্যাঁ, কপিতে দেখেন তো একটু, কপিতে কার কথা বলছি, এই যে এটা এখানে লিখি একটু, কপিতে যেটা বলেছে। এখন স্যার আমি এখান থেকে একটু আস্ক করি, হ্যাঁ এই যে কপিতে এটা নাম্বার 3 তে লেখা না, এখানে দুটা কার্বন লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট দুটা কার্বন, সো ইথিন 2 কার্বন অ্যাটম ডাবল বন্ড ইথিন, সো এই কার্বনটা লেফটে, এই কার্বনটা কোথায়, এর মধ্যে নাম্বার 1 কার্বন কোনটা, লেফট ও রাইট, লেফট এন্ড রাইট এই দুটোর মধ্যে নাম্বার 1 কোনটা, এটা আগে না জানলে তো স্যার আমি আমার যে টপিকের কোয়েশ্চেন এটা আস্ক করতে পারবো না। আমি এই যে এটাতে লিখছি এটা লেফট আর এটা রাইট, এখন আমাকে একটু বল লেফট আর রাইট এর মধ্যে কোনটাকে নাম্বার 1 কনসিডার করব, রাইট, কেন রাইটে দুইটা হ্যালোজেন বন্ড আর লেফটেরটাই কয়টা, একটা হ্যালোজেন বন্ডেড, এটাই তো, তো এই জন্য আমরা এটাকে 1 ফ্লোরো বলছি না, কি বলছি 2 ফ্লোরো, 1 কোনটা, এই যে এই দুটার জন্য, আর ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন, এখন এদের মধ্যে কার নামটা আগে বলবো, ব্রোমিন, বিকজ অ্যালফাবেটিক্যাল অর্ডার, সো 1 ব্রোমো 1 ক্লোরো 2 ফ্লোরো ইথিন, এটুকু বুঝছেন। এখন এখানে দেখেন এখানেও দুটা কার্বন অ্যাটম, এটা একটা এটা একটা, এটা লেফট এটা রাইট, লেফট কার্বনে কয়টা হ্যালোজেন বন্ডেড, দুইটা, রাইট কার্বনে কয়টা হ্যালোজেন বন্ডেড, দুইটা, এন্ড এদের মধ্যে নাম্বার 1 কাকে দিব, লেফট আর রাইট, এই কপিতে যেটা নাম্বার 3 তে লিখেছি ওখানে রাইটেরটাকে নাম্বার 1 কেন দিয়েছি স্যার, এটা বুঝেছি কেন, দুইটা হ্যালোজেন বন্ডের উপরে নিচে, লেফটেরটা নাম্বার 2 কেন, একটা হ্যালোজেন বন্ড, তো যেখানে মোর নাম্বার অফ অ্যাটমস বন্ডেড থাকবে ওটাকেই তো নাম্বার 1 দিব, এটাই তো। আচ্ছা যদি আমরা লেফটেরটাকে 1 দিতাম তো 1 ফ্লোরো হতো, আর 2 ক্লোরো 2 ব্রোমো নাম্বার কয়বার আসতো, 2 2 দুইবার আসতো না, আর এখানে দেখেন তো এটাকে কি নাম দিবেন, 1 ক্লোরো 1 ব্রোমো 1 2 ফ্লোরো, 2 কয়বার আসছে, একবার আসছে, 1 দুইবার আসছে, এটাই তো এটাই তো নেমিং এর রুল। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনটাকে নাম্বার 1 দেওয়ার তো আমরা বুঝছি না কেন, Because এই যে এখানে দুটা হ্যালোজেন বন্ডেড, এখানেও দুটা হ্যালোজেন বন্ডেড, কোনটা বেশি নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম বন্ডেড না, এখন কোনটাকে নাম্বার 1 বলবো, যে কোনো একটা, ভেরি গুড, জিরো পাবেন, যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা, এই এখানে এর উপরে নিচে কি দুটা হ্যালোজেন, এখানে দুটা হ্যালোজেন, বাট এখন এদের মধ্যে নেমিং করার টাইমে ফার্স্ট কার কথা বলবো, ব্রোমিন ব্রোমো, এই জন্য এটাই নাম্বার 1, ইজ ইট ক্লিয়ার, এখানে নাম্বার 1 এটা কেন, মোর নাম্বার অফ হ্যালোজেন, এখানে দুটাতেই সেম নাম্বার অফ হ্যালোজেন, এটা কেন আগে, অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে এর নাম কি হবে, 1 ব্রোমো 2 ক্লোরো 2 ফ্লোরো 1 আয়োডো ইথিন, এই যে দেখেন 1 ব্রোমো 2 ক্লোরো 2 ফ্লোরো 1 আয়োডো ইথিন, এটুকু বুঝছেন কি জারির, অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইয়েস, কখন আসছে, যখন হ্যালোজেন নাম্বার দুটা কার্বনে কি সেম, তখন কোনটা নাম্বার 1 কোনটা নাম্বার 2 বলতে পারছি না, এই জন্য আসছে, ইজ ইট ক্লিয়ার। এখন এখান থেকে দেখেন এটা যদি হয়, লেফটেরটাকে কি বলবেন, রাইটেরটাকে কি বলবেন, এটা আমাদেরকে বলবেন, আপনার নাম হচ্ছে সাফায়েত, দাঁড়ান, লেফটেরটা এই যে এটা কি, সিস অর ট্রান্স, এক্স্যাক্টলি কোনটা আমি বলে দেই, মার্ক করে দেই, স্যার এক্স্যাক্টলি এটার কথা আস্ক করেছি আপনাকে, অন্য কোনটার অ্যান্সার দিবেন, এইটাই, সিস অর ট্রান্স কোনটা বলেন, কি বলেন, কোনটাই, কোনটাই না,
মানে জিওমেট্রিক আইসোমার হবে না? হ্যাঁ, পাশে বলে দিচ্ছে। হ্যাঁ বলছে তো ডেফিনেটলি। কে? কেউ বলছে না? হ্যাঁ, লাকি গেস। হ্যাঁ, ইজেড হবে। ভেরি গুড, তাহলে আপনার কথাই ঠিক আছে, ফাইন, এটা ইজেড হবে। তাহলে লেফটের এই যে মার্ক করেছি রেড কালার দিয়ে, এটা কি ই অর জেড? ইজ ইট ই অর জেড? জেড হবে। এটা আমাদেরকে জুহায়ের বলবে। জুহায়ের, দাঁড়াও, বলো। জেড। ভেরি গুড, জেড। জেড। এরপর আর কাকে আস্ক করতে পারি? আপনার আপনার নাম ইলহাদ। এডি আই, জাস্ট এটাই। ওকে বলেন। হ্যাঁ, লাবিব নামে জানি, হ্যাঁ। এখন বলো। জেড। বসেন, আপনি বলবেন। আপনার নাম এরিক? এরিক না আরিক? বলে আরিব, আরিব। কিউ আর কে? কিউ। ওকে, বলেন। ই? কেন ই বলেন? তো নামের স্পেলিং কি? এ আর আই কিউ? মানে না, ইটস ওকে। মানে আইকিউ এত কম ছিল, বাবা মা নামের ভিতরে আইকিউ দিয়ে দিয়েছে। বসো। হ্যাঁ, ওরা বলছে। হ্যাঁ, বসেন, আপনারটাও হয়নি। এরপর এখান থেকে এই যে রোজা। কোন রোজা আছে, কে বলবেন? বলেন, কে বলবেন এটা? এই যে রেড কালার দিয়ে যেটা মার্ক করেছি। ওরা কেউ না পারলে তোমাকে আজ করবো, তুমি না পারলে তোমাকে মারবো। কি কি কি? এই, এটা সিস অর ট্রান্স? সিস ট্রান্স না, ই অর জেড? ই। কি? আপনি দাঁড়ান, এই যে রোজা, এটা ই অর জেড? কেন ই? বাসায় কি আম্মু কাজ করায়? স্যার, অনেক স্যার, বাসায় প্রেসারে থাকি, লোডে থাকি, অনেক কাজ করতে হয়। মপিং করতে হয়, ক্লিনিং করতে হয়, কুকিং করতে হয়, লন্ড্রি করতে হয়, সবকিছু, পড়ার টাইম পাই না। এই, যতগুলো এক্সাম্পলস লাস্ট ক্লাসে করেছি, তারপর কি এ আইসোমারে প্রবলেম থাকার কথা? না। তারপরও প্রবলেম হচ্ছে, স্ট্রাগল করছি, জাস্ট বিকজ পড়ি। পড়াও লাগে না, যেটুকু ক্লাসে করতে দিয়ে ওটুকু সিনসিয়ারলি বুঝে করলে বাসায় কি একদম মিনিমামটা পড়লেও তো হয়ে যায়। বাট হচ্ছে না, বসেন। আচ্ছা, এটা ই অর জেড? জাদিদ ওয়ার্সি, ইজ ইট ই অর জেড? ই কেন? দাঁড়াও, একটু বলো সুন্দর করে। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ। ফরেস্ট গাম্প হবে বড় হয়ে, হ্যাঁ। এই দেখেন, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস, হ্যাঁ। দেখেন, এই যে এই ব্রোমিন আয়োডিন কার প্রায়োরিটি বেশি? কার?
আর বলার কিছু নেই। এই আমাকে একটু বলবেন, এই পিরিয়ডিক টেবিলে হ্যালোজেনের যে অর্ডার, এই অর্ডারটা কি? বলেন বলেন বলেন। ফ্লোরিন। হ্যালোজেনের অর্ডার পিরিয়ডিক টেবিলে যে হ্যালোজেন গুলো আছে সবার উপরে আছে ফ্লোরিন, তার নিচে কে? তার নিচে, তার নিচে। আর অ্যাটমিক নাম্বার জানতে হয়? কি? হ্যাঁ। আর ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে? ক্লোরিন। তো হায়ার প্রায়োরিটি সেম সাইড না অপোজিট সাইড? অপোজিট সাইড। আবার কথা বলছো, এই যে দেখো এখন আমি এক্সপ্লেন করছি, তুমি ওর সাথে কথা। ঠিক আছে, এই যে এর জন্য স্যার এটা আমাদের অ্যাটমিক নাম্বার কি জানতে হয়? অ্যাটমিক নাম্বার জানতে হয়? অ্যাটমিক নাম্বার জানতে হয় না, আপনি অর্ডার জানলে হবে। ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি, তার চেয়ে ব্রোমিনের বেশি, তার চেয়ে কি আয়োডিনের বেশি। কি? এই যে এখান থেকে, হ্যাঁ। তো আয়োডিন আর ক্লোরিন এদের প্রায়োরিটি কি সেম সাইড না অপোজিট সাইড? তাহলে এটা কি হবে? ই। আর এটা সেম সাইড, কি হবে? জেড। এই যে এটা ই আইসোমার জেড আইসোমার। স্যার আমরা কি শুধু আইসোমার লিখবো নাকি আমাদের পুরো নাম লেখা দরকার? তো এখন আপনার মনে হয় আমি লিখবো E1 ব্রোমো 2 ক্লোরো 2 ক্লোরো ইথিন, আমি যদি ই আইসোমার লিখি। কি বলেছি বুঝছেন? পুরো নামটাই লিখবেন। বসেন। এটা কপি করবেন একটু। কি? ইজ ইট ডান? এরপর নাম্বার 11। নাম্বার 11 এটা হয়েছে। এরপর নাম্বার 11 দেখেন। এই যে 1,2 ডাইক্স ক্লোরোহেক্সেন, এটা আমাদেরকে বলবেন আরিয়া। সিরিয়াসলি? ডাবল বন্ড নাই। আর ভেরি গুড। এই এই যে দেখেন 1,2 ডাইক্লোরোহেক্সেন, এটাই না? তো 1,2 ডাইক্লোরোহেক্সেন, এটার কি আইসোমার হবে?
এটা ওপেন চেইন অ্যালকেন, এই ওয়ার্ডটা তো লিখতে হবে। It does not have any double bond or it does not have closed structure. That means rotation of carbon atom around carbon bond axis is not restricted. এই যে no geometric isomer, it is an open chain alkane. It is an open chain alkane. আর সামান্তা আপনি নাম্বার 9 বলেছেন, নাম্বার 9 এ যাবো, আগে এটা শেষ করি, শেষ করে নাম্বার 9 দেখাচ্ছি। ইসমাহি, তোমার এগুলো হয়েছে? আর তোমার নাম ধ্রুব। এটা হয়েছে। এরপর নাম্বার 11 নিয়ে তো প্রবলেম নেই, আছে না? Now we are going to number 12, 1,2-dichlorocyclohexane। 1,2-dichlorocyclohexane, এটা একটু দেখেন, এই যে এটা একটু কপি করতে হবে। 1,2-dichlorocyclohexane। এরপর আবারও বলছি সামান্তা, নাম্বার 9 এ যাবো, আগে এটা একটু দেখে নেন। জি জি, নাম্বার 9 এ যাবো বলেছি, হ্যাঁ জি। এই যে নাম্বার 12, 13, 14, এই আপনারা নাম্বার 9 কপি করেছেন? হ্যাঁ না বাকি আছে? করেছেন, ওকে ফাইন, এদের সবারই হয়েছে, আপনারটাই শুধু বাকি। হ্যাঁ, তা লাস্টে দিব।
এই নাম্বার 12 হয়েছে। জি, নাম্বার 13 এ যাব। দেখেন নাম্বার 13, 1,4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন। এই যে 1,4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন। এই 1,4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন প্রবলেম। আচ্ছা, এটাতে প্রবলেম 1,4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন নেই, প্রবলেম নেই। কি আপনার নাম কি? তৌহিদ। আপনি কোন স্কুলে পড়েন? প্রাইভেট। আগে কোথায় ছিলেন? এটা কোথায়? আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। এই যে দেখেন এখান থেকে 1,4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন। এবার আপনি বলেন, আপনার নাম হচ্ছে তৌহিদ। নাম্বার 14 কি হবে? নাম্বার 14, এই যে এগুলো হয়েছে, এগুলো নিয়ে প্রবলেম নেই স্যার। এন্ড হোপফুলি আর এই যে জিওমেট্রিক আইসোমার নিয়ে প্রবলেম হবে না। 14, 1,1 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন। আপনি আমাকে বলবেন এর কি সি স্ট্র্যান্ডস হবে নাকি শুধু ইজেড? সি স্ট্র্যান্ডস অর অনলি ইজেড? ইজেড অনলি। ভেরি গুড, ইজেড। তাহলে আমাকে একটু ই কোনটা জেড কোনটা একটু মার্ক করে দিন। নাম্বার 14 নিজে লিখতে হবে। জি।
এই যে এটার কথা বলেছি, সি স্ট্যান্ডস ইজেড, কোনটা হবে? ওই কি হবে? এই ওয়ান ওয়ান ডাইক্লোরো, স্যার এটা আপনি বলবেন, মুশফিকের পাশে। আপনার নাম কি? জি। RAMEN, রামেন। ওকে, বলেন বলেন, নাম্বার 14। এই কি এটা? পারবেন না? স্যার আপনাদেরকে বলেছি একটা কথা, যে আপনাদের স্যাটারডে থেকে টেস্ট। ও বলেই তো দিয়েছি, স্যাটারডে তে টপিক 2 সেকশন এ। আগেই বলে দিচ্ছি, সি পাবেন, মারবো। সি পেলেই মারবো। এই যে এখন পারছে না, কিছু তো বলছি না, বলছি না। যেমন ও লেভেলের স্টুডেন্টরা, ওরা কয়েকজন বলেছে যে স্যার রেজাল্টের দিন মেরেন না, আগেই মেরেন। মানে এখন এই যে জিজ্ঞেস করি পারে না, তখন মারি। আর আপনাদের যেদিন রেজাল্ট দিব, ওই দিন সি পেলেই কিন্তু মারবো, আগেই বলি। হ্যাঁ, তোমাকে মারবো না। এটা হয়েছে। সো 1,1 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন, আগে বলে দিয়েছি, সি পাবেন 3টা মারবো, ডি পাবেন 4টা মারবো, ই পাবেন 5টা মারবো। যদি মনে হয় যে না স্যার আমি মার খেতে চাই না, তাহলে বি পাবেন, এ পাবেন, এ স্টার পান, কিছু বলবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এই যে এটা এটা বলেছেন তাওহীদ, বলেছেন হয়নি। হ্যাঁ, এই যে দেখেন, নো জিওমেট্রিক আইসোমার, একই কার্বনের সাথে ক্লোরিন ক্লোরিন বন্ডেড, তো আইসোমার তো হবে না, হবে না। সেম গ্রুপ সেম সাইডে বন্ডেড থাকলে কি? এই এটা হয়েছে, ইজ ইট ডান? নো জিওমেট্রিক আইসোমার। এবার স্যার এই যে এই নোটে আসি, ক্রুড অয়েলের হ্যাজার্ড এন্ড রিস্ক। ও আচ্ছা, না, তার আগে এই যে সামান্তা, আপনি বলেছেন আমাকে এখান থেকে নাম্বার 9 দেখাতে, নাম্বার 9। এই যে দিস ইজ নাম্বার 9, 2 chloro penta 2 in, 2 chloro penta 2 in। এই সামান্তা হয়েছে। ওকে স্যার, এখান থেকে এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক কি বলেন? কি কি? কত নম্বর? 14 এ ট্রান্স। এই যে 14, আপনি আর এখনো 14 এর কথা বলছেন। 14 এ কোনো আইসোমারই হবে না, কেন? বিকজ সেম কার্বনে দুটো সেম ক্লোরিন বন্ডেড, তো ট্রান্স কিভাবে হবে? দুটো তো সেম, একই অ্যাটম বন্ডেড। বুঝাতে পেরেছি? সো এটার কোনো আইসোমার নেই। এবার স্যার ক্রুড অয়েল, এখান থেকে হ্যাজার্ড এন্ড রিস্ক আমি একটু বলি। এখান থেকে যে ক্রুড অয়েল, লাস্ট ক্লাসে ক্রুড অয়েল নিয়ে অনেক কথাই বলেছি, রাইট?
সো ক্রুড অয়েল বেসিক্যালি কি আন্ডারগ্রাউন্ড ডিপোজিট থেকে পাই। ক্রুড অয়েলের নাম পেট্রোলিয়াম। ক্রুড অয়েল বের করে কি আমরা গাড়িতে দেওয়া শুরু করে দেই? না, ফার্স্টে কি করতে হয়? সেপারেট করতে হয়। সেপারেট করার জন্য উই ক্যারি আউট ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার জন্য উই ইউজ ফ্র্যাকশনেটিং কলাম। ফ্র্যাকশনেটিং কলামের বটমটা হট আর গ্র্যাজুয়ালি বিকামস কুলার টুয়ার্ড দ্য টপ। সো দেয়ার ইজ এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আর এর ভিতরে ক্রুড অয়েলকে আমরা সেপারেট করে কোনো সিঙ্গেল কম্পাউন্ড পাই? Crude oil ke separate করে still we are getting a mixture, but the mixture is relatively smaller mixture. Crude oil এত বড় mixture, এটাকে separate করে ছোট ছোট অনেকগুলো mixture পেয়েছি। Is it clear? কি বলেছে বুঝছেন? এখন এখান থেকে দেখেন crude oil এর মধ্যে highly demanded fuel কোনটা? highly demanded fuel কোনটা? গ্যাসোলিন। আর সবচেয়ে ভালো বার্ন হয় কোনটা? রিফাইনারি গ্যাস। বাট রিফাইনারি গ্যাসের ডিমান্ড কম বিকজ এর স্টোরেজের প্রবলেম আছে। ট্রান্সপোর্টেশন কি ডিফিকাল্ট? ট্রান্সপোর্টেশনও ডিফিকাল্ট। গ্যাস নিয়ে ট্রাভেল করা তো ডিফিকাল্ট। অয়েল লিকুইড হলে ট্রান্সপোর্ট কি ইজিলি করা যায়। এজন্য লাইক লঙ্গার চেইন হাইড্রোকার্বন যেগুলো আছে, লঙ্গার চেইন মলিকিউল, এদের ফিউয়েলের মতো বার্ন হওয়ার এবিলিটি কি বেশি না কম? কম, বিকজ এদের কার্বন নাম্বার বেশি দেখে এদেরকে বার্ন করলে কি হওয়ার পসিবিলিটি বেশি? ইনকমপ্লিট কম্বাশন। আর ইনকমপ্লিট কম্বাশনের প্রবলেম হচ্ছে নাম্বার 1 এনার্জি কম প্রডিউস, নাম্বার 2 এখানে টক্সিক কার্বন মনোঅক্সাইড প্রডিউস হয়, and number 3 কার্বন সুট প্রডিউস হয়, which is not good for our lungs. একটু বুঝছেন? এটা ছিল ইনকমপ্লিট কম্বাশন। এই জন্য আমরা কি করি স্যার? আমরা ক্রুড অয়েলের লঙ্গার চেইন মলিকিউল গুলো, এদের ডিমান্ড কম, সাপ্লাই বেশি, এজন্য এদেরকে ক্র্যাক করি, ক্র্যাক করে শর্টার চেইন মলিকিউল বানাই। মেইনলি কি বানাই? গ্যাসোলিন। মেইনলি কি বানাই? গ্যাসোলিন। ওকে ফাইন। এখন এখান থেকে সিম্পল একটা পয়েন্ট, হ্যাঁ, গ্যাসোলিন বানানোর টাইমে যখনই ক্র্যাক করছি, ক্র্যাক করার টাইমে সাথে কি প্রডিউস হয়? গ্যাসোলিন তো হচ্ছেই, সাথে কি হয়? অ্যালকিন। অ্যালকিনের রিঅ্যাক্টিভিটি কি? মোর রিঅ্যাক্টিভ। তার মানে লং চেইন মলিকিউল ব্রেক করে ফর্ম করে শর্ট চেইন মলিকিউল। আই রিপিট, লং চেইন মলিকিউল ব্রেক করে ফর্ম করে শর্ট চেইন মলিকিউল, সাথে কি প্রডিউস হয়? অ্যালকিন। অ্যালকিনের ডিমান্ড অনেক অনেক বেশি, অ্যালকিন রিঅ্যাক্টিভ অনেক বেশি। এখন একটা পয়েন্ট স্যার, অয়েল, অকটেন আর গ্যাসোলিন আর রিফাইনারি গ্যাস, কার কার্বন নাম্বার কম? রিফাইনারি গ্যাস। কার্বন নাম্বার কম দেখে তার ফিজিক্যাল স্টেট কি? গ্যাস। গ্যাস অয়েল কে ভালো বার্ন হয়? গ্যাস ভালো বার্ন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি স্যার, যার বয়লিং পয়েন্ট কম সে ভালো বার্ন হবে, বিকজ সবকিছু বার্ন হওয়ার আগে গ্যাস হয়, গ্যাস না হলে বার্ন হবে না। এটা এখন দেখেন স্যার কিভাবে হাউ দ্য থিংস আর রিলেটেড। হ্যাঁ, আপনি এটা শিখেছেন, একটা অ্যাটম যখন ইলেকট্রন লুজ করে, লুজ করার আগে তার স্টেট কি হতে হবে? গ্যাস। মেইনলি একজন সিঙ্গেল সেপারেট না হলে ওর কোনো কিছু হবে না। সে নর্মাল ক্যান্ডেল, একটা ক্যান্ডেল বার্ন যখন করেন, ক্যান্ডেল বেসিক্যালি কি হয় জানেন? ওই যে ক্যান্ডেলের উপরে যে উইক থাকে, এই উইকে যখন ফ্লেম থাকে, ওই ফ্লেমের জন্য ক্যান্ডেলের ওয়্যাক্স গুলো কি মেল্ট করে, হিট পেয়ে মেল্ট করে লিকুইড হয়। ওই লিকুইড হিট পেয়ে আস্তে আস্তে ইভাপোরেট করে কি গ্যাস হয়। আর এই গ্যাসটা যখনই উপরের দিকে উঠে, উঠলেই উপরে কি ক্যাচ করে ফেলে? ফায়ার ক্যাচ করে। লজিকটা বুঝছেন? কিছুর জন্যই এই যে এরকম। আচ্ছা আমি তারপরে বলে দিই, এই টপিক রিলেটেড না, বাট এই যে ও বুঝেনি দেখে আমি আবারও একটু বলে দিই। সে নাই, গ্যাস হলো কিভাবে? এই যে একটা ক্যান্ডেল নেন, আপনার কথাই, আপনি এটা বুঝেননি ফাইন। এই যে এটা আমাদের ক্যান্ডেল, এটা ক্যান্ডেলের উইক। আচ্ছা, কখনো ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলের উইকটা অনেক বড় থাকে না, এরকমও তো থাকে, হ্যাঁ, এরকম তো হয়, দেখেছি। এখন আমাকে বলবেন, এখানে যদি আমি এই যে ফ্লেম দেই, এই উইকটা যখন বার্ন হয়, তখন কি ক্যান্ডেল বার্ন হয় নাকি উইক বার্ন? উইক বার্ন হতে 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 ফ্লেম যখন এই জায়গায় চলে আসে, ফ্লেম তার মানে এই যে এখান থেকে এই লাইক দিস, এখন এই ফ্লেম থেকে এই ক্যান্ডেলটা কি হিট পাচ্ছে না? ওয়্যাক্স, ওয়্যাক্স হিট পেয়ে ওয়্যাক্স জায়গায় কি হয়? মেল্ট করে লিকুইড হয়ে যায়, তাই তো? দেখেন এই লিকুইডও হিট পেয়ে কিসে কনভার্ট হয়? আর এই গ্যাস এখানে থাকবে না উপরে উঠবে?
তো উপরে ওঠার টাইমে সে কি ক্যাচ করবে? ফায়ার ক্যাচ করে। ইজ ইট ক্লিয়ার? এখন ক্যান্ডেলের যদি এই জায়গায় কোনো ফ্লেমই না থাকতো, জাস্ট একটা উইক আছে, নেন। হ্যাঁ, তো উইক যদি থাকে, এই যে আপনি যেটা বললেন আমাকে, হ্যাঁ ওয়াসি, এই যে সে ক্যান্ডেল যদি এরকম হয়, নেন, এই কোনোদিন বার্ন হবে? গ্যাস হবে? বুঝাতে পেরেছি? তো সবকিছু কিসে কনভার্ট? গ্যাসে কনভার্ট হয়ে যখনই সেখান থেকে বের হওয়ার জন্য উপরের দিকে উঠে, উপরে তাকে বার্ন করার জন্য কি রেডি থাকে? এই যে উপরে বার্ন করার জন্য কি এখানে ফ্লেম রেডি আছে। তো যখনই এখান থেকে ক্যান্ডেল ওয়্যাক্স গ্যাস হয়ে উঠবে, উঠার টাইমে এই ফ্লেম থেকে ফায়ার ক্যাচ করে যাবে, বার্নিং শুরু হবে। এভাবেই বার্নিংটা হয়। আর আপনাকে যদি আমার কথা মনে না হয়, আপনি এক কাজ করতে পারেন, আপনি বাসায় যে এরকম উডের একটা বোর্ড নিতে পারেন, মাঝখানে একটা হোল দিতে পারেন, এখান থেকে উইকটাকে বের করবেন, লাইট আপ করবেন, দেখবেন আর ওয়্যাক্স মেল্ট হয় না, বার্ন। লজিকটা বুঝছেন? আচ্ছা ফাইন। তাহলে স্যার এখন আমাকে একটু বলেন, অকটেন আর ডিজেল, এদের মধ্যে ভালো বার্ন হবে কোনটা? অকটেন। কেন? বয়লিং পয়েন্ট কম। লজিকটা বুঝছেন? ডিজেল আর এর চেয়ে লঙ্গার চেইন, সে ফিউয়েল অয়েল, ভালো বার্ন হয় কোনটা? ডিজেল। ফিউয়েল অয়েলে কার্বন চেইন বেশি, এজন্য বার্নিং ইজি আর ডিফিকাল্ট? ডিফিকাল্ট। এটুকু বুঝছেন? এখন আমরা করছি কি দেখেন, সে লাস্ট ক্লাসে এই কথাগুলো বলেছি, হ্যাঁ। অকটেন আমরা বার্ন করে হিট প্রডিউস করছি, এনার্জি প্রডিউস করছি। আজকে যদি শুনেন যে অকটেন দিয়ে না অন্য কিছু বানানো যাচ্ছে, কেউ আর বার্ন করবে? তার মানে আলটিমেটলি আমরা বার্ন করে এনার্জি প্রডিউস করছি কাকে দিয়ে? যার আর কোনো ইউজ নেই। আমি সিম্পল একটা লজিকের কথা বলি, স্যার এই পেপার বার্ন করলেও তো এনার্জি প্রডিউস হবে। আপনাদের কপিতে পেপার আছে, এগুলো বার্ন করলেও তো এনার্জি প্রডিউস হবে। ওল্ড নিউজ পেপার বার্ন করলেও তো এনার্জি প্রডিউস হবে। সে আপনি বাসায় হচ্ছে লাইক একটু ওয়াটার বয়েল করবেন, আপনার বাসায় দেখলেন কিচ্ছু নাই, কোনো ফিউয়েল নাই, গ্যাস নেই, কেরোসিন নেই, অকটেন নেই, এন্ড আপনার মনে হলো আমি তো পেপার বার্ন করেও কি এনার্জি প্রডিউস করতে পারি। টেক্সট বুক বার্ন করবেন? কোন পেপার বার্ন করবেন? যেটা ইউজলেস। এক্স্যাক্টলি, তুমি তো ও লেভেল সার্টিফিকেট বার্ন করবা। এই যে হ্যাঁ, ইউজলেস যে, দেখেন এই, সো আমরা বেসিক্যালি মিন করতে চাচ্ছি বার্ন করছি কোনটা? যার কোনো ইউজ নেই। বাট যদি কোনো ইউজ বের হয়ে যায়, তাহলে তো বার্ন করব না। এটুকু বুঝছেন? এখন ক্র্যাকিং এর যে কনসেপ্ট, এই যে ক্র্যাকিং, ক্র্যাকিং এর যে কনসেপ্ট, এই যে ওপেন চেইন, ক্লোজ চেইন, এগুলো বুঝছেন? Physical property, first four member alkane solute insoluble, liquid alkane less than water, boiling temperature increases with increase in carbon chain length, sufficient oxygen burn করবে, crude oil, petroleum, fractional distillation, fractionation, এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এগুলো তো বলেছি লাস্ট ক্লাসেই, রাইট? এখানে ক্রুড অয়েল থেকে নতুন একটা জিনিস শিখেছেন কি? ন্যাফথা। এটা ইন বিটুইন গ্যাসোলিন এন্ড কেরোসিন। এই যে, তো এখান থেকে দেখেন রিফাইনারি গ্যাস, গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল অয়েল, রেসিডিউ, ক্র্যাকিং. World has fewer uses for longer chain hydrocarbons, so there is a surplus of these. The demand for shorter chain hydrocarbons is much higher because they are better fuels and can be used to make other substances such as polymers. There are not enough of these to satisfy the demand, so cracking is used. So breaking down long chain alkane molecules into short chain alkanes and more reactive alkene, এর নাম কি? Cracking. Cracking is done by passing hydrocarbons in the heavier fraction through a heated ক্যাটালিস্ট, অ্যালুমিনাস সিলিকেট। এখন বলেন ক্র্যাকিং করতে গেলে আমাদের কোনটা ভালো? লাইক হচ্ছে হিট না দিয়ে ব্রেক করে ফেলা, মানে হিট দিয়ে ব্রেক করবেন উইদাউট ইউজিং ক্যাটালিস্ট, আর ক্যাটালিস্ট দিয়ে হিট দিব, কোনটা ভালো? ক্যাটালিস্ট দিয়ে হিট দিলে ভালো কেন? এনার্জি কি লাগবে? কম লাগবে। তো যে ইন্ডাস্ট্রিতে ক্র্যাকিং হবে তাদের এনার্জি কস্ট কমে যাবে। তো মোস্টলি মানুষজন করে কি, নরমালি থার্মাল ক্র্যাকিং করে না ক্যাটালাইটিক ক্র্যাক? ক্যাটালাইটিক ক্র্যাক। আর ক্র্যাকিং করলে অলওয়েজ একটা কি প্রডিউস হবে? অ্যালকিন প্রডিউস হবে। অ্যালকেন হবে, অ্যালকেনের সাথে কি? অ্যালকিন হবে। তাহলে এখান থেকে দেখেন এই যে ক্র্যাকিং, যেখানে ক্র্যাকিং করবেন তার নাম ক্যাট ক্র্যাকার। Cracking occurs fairly random way. Cracking produces at least one alkene molecule. Alkenes are more reactive than alkane. Alkane থেকে ফর্ম হবে অ্যালকেন, আর সাথে ফর্ম হবে কি? অ্যালকিন। অ্যালকেন থেকে ফর্ম হবে অ্যালকেন, সাথে কি আসবে? অ্যালকিন এন্ড অ্যালকিন। এন্ড অ্যালকেন থেকে অ্যালকিনস, আর সাথে কি? হাইড্রোজেন।
Cracking requires heat because bond breaking requires energy. Reason for cracking কেন করি? To produce short chain hydrocarbons because their demand is high to produce more reactive alkene molecule. Alkenes have no direct use. They can be used as fuels. On combustion, they produce energy. এখন একটু শুনুন স্যার, যদি এমন হয় একটা অ্যালকেন ওর বয়লিং টেম্পারেচার কম, এটা কি ভালো ফুয়েল হবে নাকি ভালো হবে না? বয়লিং টেম্পারেচার কম ভালো হবে কি হবে না? এখন একটা জিনিস, এটা ডিটেইলটা ইউনিট 2 তে শিখবেন। ডিটেইল ইউনিট 2 তে শিখবেন। একটা স্ট্রেট চেইন মলিকিউল আর একটা ব্রাঞ্চ চেইন মলিকিউল, ব্রাঞ্চ চেইন মলিকিউলের বয়লিং পয়েন্ট কম। কি একটা স্ট্রেট চেইন মলিকিউল আর একটা কি ব্রাঞ্চ চেইন মলিকিউল, এই ব্রাঞ্চ চেইন মলিকিউলের বয়লিং পয়েন্ট কি? বয়লিং পয়েন্ট কম। এটুকু বুঝছেন? তাহলে এখন এখানে আরেকটা টপিক চলে আসে, রিফর্মিং। ফার্স্টে ছিল পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম ক্রুড অয়েল। নাম্বার 1 কি করেছেন? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। নাম্বার 2 ক্র্যাকিং করার পর আরেকটা টপিক কি? রিফর্মিং। যেমন স্যার 7 কার্বনের একটা মলিকিউল নাম কি? হেপটেন। কি কাজে লাগে? বার্ন করে এনার্জি প্রডিউস করি, আর তো কিছু করি না। একজন আমাদেরকে বলছে এসে যে স্যার এই হেপটেন থেকে না মিথাইল বেনজিন বানানো যায়। বেনজিনের কার্বন কয়টা? হেক্সাগন না? 6। মিথাইল বেনজিন মানে কয়টা কার্বন? 7। তো বলছে যে হেপটেন থেকে আমরা মিথাইল বেনজিন বানাতে পারি। শুনে আমরা বললাম মিথাইল বেনজিন কি? বলছে মিথাইল বেনজিন অর্গানিক সলভেন্ট। মিথাইল বেনজিন অর্গানিক সলভেন্ট, এটার অনেক ডিমান্ড মিথাইল বেনজিনের। ইভেন টিএনটি নাম শুনেছেন? টিএনটি কি? এটা এক্সপ্লোসিভ। এই টিএনটি বানায় মিথাইল বেনজিন। তাহলে এটা শোনার পর আপনি কি হেপটেনকে বার্ন করে গাড়িতে এনার্জি প্রডিউস করবেন নাকি হেপটেন থেকে মিথাইল বেনজিন বানাবেন? মিথাইল বেনজিন অর্গানিক সলভেন্ট, মিথাইল বেনজিন দিয়ে এক্সপ্লোসিভ বানানো যায়। ইজ ইট ক্লিয়ার? এই মিথাইল বেনজিন বানানো ওয়াইজ হবে নাকি হেপটেন বার্ন করা ওয়াইজ হবে? বানানো ওয়াইজ হবে। এর জন্য যে রিঅ্যাকশন, ওর নাম রিফর্মিং। ওর নাম কি? রিফর্মিং। তো রিফর্মিং করলে কি হয় স্যার? রিফর্মিং করলে স্ট্রেট চেইন মলিকিউল ব্রাঞ্চ চেইন হয়ে যায়। স্ট্রেট চেইন মলিকিউল ব্রাঞ্চ চেইন হয়ে যায় আর ওপেন চেইন মলিকিউল ক্লোজড হয়ে যায়। ওপেন চেইন মলিকিউল কি? মিথাইল বেনজিন, দ্যাটস অ্যারোমেটিক কম্পাউন্ড, রাইট? সো রিফর্মিং এ বেসিক্যালি স্ট্রেট চেইন মলিকিউল থেকে ব্রাঞ্চ চেইন হয়। এন্ড স্ট্রেট চেইন মলিকিউল থেকে ব্রাঞ্চ করে আমাদের লাভ কি স্যার? ব্রাঞ্চ চেইন মলিকিউল ইজ বেটার। ব্রাঞ্চ চেইন মলিকিউল বেটার ফুয়েল। এখন ফুয়েল বেটার এর মিনিং স্যার, কিছু ফুয়েল আছে ইঞ্জিনে দিলে ইঞ্জিনে সাউন্ড প্রডিউস হয়, ওটাকে বলি নকিং। ইঞ্জিনে কি হয়? সাউন্ড প্রডিউস হচ্ছে। ইঞ্জিনে দেখবেন আননেসেসারি কিছু ইঞ্জিন থাকে না, ওখানে ফুয়েল দিলেও হচ্ছে কিছু সাউন্ড প্রডিউস হচ্ছে, তো এটাকে বলছি নকিং। সবচেয়ে ভালো ফুয়েল কোনটা? অকটেন। অকটেনে কোনো নকিং হয় না, এজন্য ওটা বেস্ট। তার মানে অকটেনের এফিসিয়েন্সি কি? 100%। নকিং এর অ্যামাউন্ট কি? 0। নকিং 0 ছিল। অকটেনের রেটিং তখন আমরা বলছি এটাকে কি গ্রেডের অকটেন বলছি? 100 গ্রেডের অকটেন, রেটিং 100। এটুকু বুঝছেন? এখন এক স্টুডেন্ট করেছে কি, ও বাসায় একটা ফুয়েল বানিয়েছে। এক স্টুডেন্ট বাসায় কি করেছে? ফুয়েল একটা বানিয়েছে, বানিয়ে আমাদের ক্লাসে নিয়ে আসছে, বলেছে স্যার আমি না একটা ফুয়েল বানিয়েছি, এটা ভালো হয়েছে কিনা একটু দেখে বলেন তো। আমরা ওই ফুয়েলটাকে একটা ইঞ্জিনে দিলাম, দেওয়ার পর দেখছি ইঞ্জিনে না সাউন্ড প্রডিউস, খুব বেশি না, অল্প, বাট হচ্ছে। আমরা বলছি যে আপনার এই ফুয়েলে তো একটু কি হচ্ছে? নকিং হচ্ছে। সাউন্ড তো লিখবো না, নকিং হচ্ছে। নকিং হচ্ছে তার মানে আপনার ফুয়েলের গ্রেডটা ইজ নট 100% গুড, বাট নকিং এর অ্যামাউন্ট অনেক কম। তার মানে আপনার ফুয়েল উই ক্যান সে ইটস গুড বাট নট দ্য বেস্ট ওয়ান লাইক অকটেন। বলছে স্যার তাহলে এটা গ্রেড কেমন? তখন আমরা করলাম কি, আমরা ক্লাসে একটা ফুয়েল বানালাম, অকটেন নিয়েছি 80%। কত পার্সেন্ট? 80%। সে ফর এন এক্সাম্পল 80% অকটেন নিয়েছি, 20% ওর সাথে অন্য আরেকটা ফুয়েল দিয়েছি,
দেওয়ার পর এই যে ফিউয়েলটা আমরা ক্লাসে বানালাম কত পার্সেন্ট অক্টেন নিয়ে, 80%। এটা নিয়ে ইঞ্জিনে যখন দিলাম দেখছি যে হ্যাঁ, স্টুডেন্ট যে ফিউয়েলটা বাসা থেকে বানিয়ে এনেছে ওখানে যে নকিং হচ্ছিল, আর আমি যেটা ক্লাসে বানিয়েছি ফিউয়েল উইথ হোয়াট, অক্টেন, কত পার্সেন্ট, 80%। এটা যখন ইঞ্জিনে দিচ্ছি দেখছি এখানে সেম নকিং হচ্ছে, তখন আমরা বলছি ও তোমার ফিউয়েলের গ্রেডটা হচ্ছে 80, নট 100। এই যে ফিউয়েলের রেটিং এর নাম অক্টেন রেটিং আর অক্টেন নাম্বার। এর নাম কি? অক্টেন রেটিং, অক্টেন নাম্বার, অক্টেন রেটিং আর অক্টেন নাম্বার। এই এটা দেখে এক স্টুডেন্ট তখন বলছে স্যার আমি না কালকে বাসা থেকে আমিও একটা ফুয়েল বানাবো, অন্য স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে আসবেন নেক্সট দিন। তো নেক্সট দিন এই স্টুডেন্ট আরেকটু ভালো করে ফুয়েল বানিয়ে এনেছে, ওটাও আমরা ইঞ্জিনে দিলাম, দিয়ে দেখছি সাউন্ড হয়। বাট লাস্ট দিন স্টুডেন্ট যেটা বানিয়েছিল তার চেয়ে এখানে সাউন্ড সে কম হচ্ছে, কম হচ্ছে। অবশ্যই তোমার ফিউলটা ভালো, একে ফাইন স্যার, 100% ভালো। আমি না, নকিং হচ্ছে। ওকে, তাহলে স্যার এই ফিউলের গ্রেডটা কেমন? আমরা তখন করলাম কি, দেখলাম যে 80% এর মতো না, এই নকিংটা আরেকটু কম। তখন আমরা আরেকটা ফিউল বানালাম, সে 90% অক্টেন নিয়েছে। এটা নিয়ে যখনই ইঞ্জিনে দিলাম দেখছি যে আজকে যে স্টুডেন্ট ফিউল বানিয়ে এনেছে এর নকিং 90% অক্টেনের ইকুইভ্যালেন্ট। তাহলে এর অক্টেন নাম্বার কত? 90। তার মানে এখন বলেন যে ফিউয়েলের অক্টেন নাম্বার যত বেশি ওই ফিউয়েলটা তত ভালো, বিকজ ওটাতে নকিং তত কম হয়। এটুকু বুঝছেন? এখন নকিং কি নেসেসারিলি ফিউয়েলের জন্যই হয়? না স্যার, নকিং হওয়ার দুটো রিজন। নাম্বার 1, ফিউয়েল ভালো না। নাম্বার 2, ইঞ্জিন ভালো না। এখন আমি 1950s এর একটা কার এনে ওখানে 100% পিওর অক্টেনও যদি দেই, এটা ভালো না, যদি ইঞ্জিনটা ভালো মেইনটেইন না হয়। ইজ ইট ক্লিয়ার? ইঞ্জিনে তো লাইক এয়ার ফ্লোর জায়গা থাকতে হবে, প্রপার অক্সিজেন যাতে ফ্লো হতে পারে। আপনি যতই ভালো ইঞ্জিন নেন, বাট ওখানে যদি ব্লকেজ থাকে, ভিতরে এয়ার ফ্লো প্রপার হচ্ছে না, ফিউয়েল যাচ্ছে না প্রপারলি, বার্নিং ভালো হবে না। তাহলে নকিং হওয়ার দুটো রিজন। রিজন নাম্বার 1 কি? ফিউয়েল ভালো না। রিজন নাম্বার 2 কি? ইঞ্জিন ভালো না। তো ইঞ্জিন আমাদের কনসার্ন না, আমরা ফিউয়েল নিয়ে পড়ছি। আমরা ধরে নিচ্ছি ইঞ্জিন, সব ইঞ্জিনই ভালো। ইজ ইট ক্লিয়ার? তো এখন এখানে হোয়াট ইজ অক্টেন নাম্বার? অক্টেন নাম্বার ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ফিউয়েল। যেখানে কি কম হয়? নকিং কম হয়। তার মানে যে ফিউয়েলের নকিং কম তার অক্টেন নাম্বার তত বেশি। এখন আমরা রিফর্মিং করছি কেন? স্যার স্ট্রেট চেইন মলিকিউল যাতে ব্রাঞ্চ চেইন হতে পারে। স্ট্রেট চেইন মলিকিউল ব্রাঞ্চ হলে অ্যাডভান্টেজ কি? স্ট্রেট চেইন মলিকিউল ব্রাঞ্চ হলে অ্যাডভান্টেজ কি? তার অক্টেন নাম্বার বেড়ে যায়, নকিং কমে যায়। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে দেখেন, রিফর্মিং কনভার্টস straight chain alkanes into branch chain alkanes and into arenes. It also converts cyclic alkanes into arenes such as benzene and methyl benzene. এই দুটো একটু আন্ডারলাইন কর। জি জি, এরপর দেখেন এই যে it also converts cyclic alkanes into arenes. এই cyclic alkane থেকে কি হতে পারে? arene. That's an aromatic compound such as benzene, methyl benzene. Reforming is done by heating. Reforming is done by heating compounds with a catalyst, usually platinum. কি দিয়ে করে? প্ল্যাটিনাম দিয়ে করে। একটু আপনারা পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট নাম্বার 28, পিরিয়ডিক টেবিল দেখেন, কভার পেজেই দেয়া আছে পিরিয়ডিক টেবিল। এলিমেন্ট নাম্বার 28 কি নাম পেয়েছেন? 28 নিকেল। এর নিচেরটা কি? পিডি। কি নাম? প্যালাডিয়াম। তার নিচেরটা কি? প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের রাইট সাইডের এলিমেন্টের নাম কি? গোল্ড। এটা বুঝছেন? সো প্ল্যাটিনাম বুঝাতে পেরেছি? প্ল্যাটিনাম স্যার অনেক এক্সপেন্সিভ একটা মেটাল, তো রিফর্মিং করতে আমরা প্ল্যাটিনাম নিয়ে, রিফর্মিং অফ এ কম্পাউন্ড মেক্স ইট মোর রিঅ্যাক্টিভ। রিফর্মিং করলে কি হয়? মোর রিঅ্যাক্টিভ হয়। তো সামটাইমস রিফর্মিং অফ স্ট্রেট চেইন অ্যালকেনস গিভস ব্রাঞ্চ চেইন অ্যালকেন। দেখেন এটা কি স্ট্রেট চেইন ছিল? একটু বুঝে নেই, এটা স্ট্রেট চেইন, আর এটা কি চেইন? ব্রাঞ্চ চেইন। নাম্বার অফ কার্বন অ্যাটম দেখেন 1 2 3 4 5 6, number of carbon atom 1 2 3 4 5 6, same number of carbon atom both sides, right? এখন এদের মধ্যে কার ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে?
ব্রাঞ্চ চেইনের ইন্টারমলিকুলার ফোর্স বেশি না স্ট্রেট চেইন? আচ্ছা আমি একটু বুঝিয়ে দেই। এই যে দেখেন, স্টিল কনফিউজ স্যার, কিছু লিখবেন না, আগে একটু দেখেন। এই যে এটা একটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল। ইজ ইট ক্লিয়ার? এদের ইন্টারমলিকুলার ফোর্স কি? এই যে এখানে এখানে থাকবে না? এই মলিকিউলস গুলো কি হতে পারে? হ্যাঁ, এই মলিকিউলস গুলো কি হতে পারে? অনেক ক্লোজ চলে আসছে না? এবার একটু বুঝেন, এই মলিকিউলের কথা বলি। এই যে এটা, ওর পাশে এটা, তার পাশে এটা। কোথায় মলিকিউলস গুলো ক্লোজ এনাফ আসতে পারছে? স্ট্রেট চেইন ও ব্রাঞ্চ চেইন। যত অ্যাডজেসেন্ট আসবে, তত বেশি কন্ট্যাক্ট হবে, তত বেশি ইন্টারমলিকুলার ফোর্স কাজ করবে। সে বুঝেন, আমি মলিকিউল, আমার পাশে এই যে রাইট লাইক দিস, আমার পাশে আরেকটা আমার ফ্রেন্ড, সেও আমার একটা মলিকিউল। এই তো আমাদের যত লাইক ইন্টারাকশন বেশি হবে, যত অ্যাডজেসেন্ট থাকতে পারবো, তত ইন্টারমলিকুলার ফোর্স কি স্ট্রঙ্গার না? এখন আমার এই সাইডে একটা ব্রাঞ্চ আছে, আমার ফ্রেন্ড কি ক্লোজ আসতে পারবে? তারপর ডিস্টেন্সটা কি? তার মানে সাইড চেইন যেগুলার আছে, ব্রাঞ্চ যেগুলার আছে, তাদের জন্য মলিকিউলস গুলো কি আসতে পারে না ক্লোজ। ইন্টারমলিকুলার ফোর্স কি? ইন্টারমলিকুলার ফোর্স বেশি হয় না কম হয়? তাহলে এখন বলেন, হেক্সেন আর ডাইমিথাইল বিউটেন, এই দুটোর মধ্যে কার ইন্টারমলিকুলার ফোর্স বেশি? হেক্সেনের। ডাইমিথাইল বিউটেন ইন্টারমলিকুলার ফোর্স কি? কম। তো এই প্রোডাক্টের যদি ইন্টারমলিকুলার ফোর্স কম হয়, মানে এর বয়লিং পয়েন্ট কি? কম। বয়লিং পয়েন্ট কম মানে কি? ফিউয়েল বেটার। এত ডিটেইল লিখতে হয় না, খালি আপনি লিখবেন এর কি বেশি। অক্টেন নাম্বার বেশি, এর জন্য নকিং কি রিডিউস হয়েছে, দ্যাটস ইট। এই রিফর্মিং করাতে কি হলো? অক্টেন নাম্বার। এখন স্যার, এই যে ব্রাঞ্চ চেইন হলে ইন্টারমলিকুলার ফোর্স কম হয়, মলিকিউল ক্লোজ আসতে পারে না, এগুলো সব ইউনিট 2 এর চ্যাপ্টার 7 এ পড়বো। আমি জানি ওখানে লাগবে, এই জন্য এখানে এই কথাগুলো বলছি। বুঝাতে পেরেছি? আপনার খালি এখানে রিফর্মিং করে কি লাভ হয়? আপনি খালি লিখবেন ফিউয়েল কি হয়, বেটার ফিউয়েলে কনভার্ট হয়। কেন? বিকজ এর জন্য কি কম হবে? নকিং কম হবে, ইট উইল রিডিউস নকিং। আর এর জন্য কি বেশি? অক্টেন রেটিং আর অক্টেন নাম্বার বেশি। এটা একটু কপি করবেন, দেখেন এখানে লিখেই দিয়েছি। ব্রাঞ্চ চেইন molecules have lower boiling point than straight chain molecules and they are good as fuel. কপি করেন। Is it done?
কি এসি? ঠিক। Is it done? Is it done? এই ইজ ইট ডান? এখন এই রিফর্মিং এর একটাই প্রবলেম, রিফর্মিং করতে অনেক বেশি এনার্জি লাগছে, 500°C টেম্পারেচার, আর প্রেসারও অনেক বেশি লাগছে, তাই না? হাই প্রেসার, এক্সপেন্সিভ। আর যে মেটাল ইউজ করছি ক্যাটালিস্ট, এটা কি প্ল্যাটিনাম, এটা বুঝছেন? এই
আর মিথাইল বেনজিনের ইউজেস কি বলেছি, মিথাইল বেনজিনের 3টা ইউজ লিখতে পারেন, এর মধ্যে আমি 3টা লিখতে পারেন বাট 2টা লিখবেন। নাম্বার 1 একটা বলেছি অর্গানিক সলভেন্ট, আরেকটা লিখবেন ইট ইজ ইউজ টু মেক আদার কেমিক্যালস, ইট ইজ রিঅ্যাক্টিভ। আর যদি মনে হয় লিখতে পারেন মিথাইল বেনজিন ইজ ইউজ টু মেক কি এক্সপ্লোসিভ, দরকার নেই লেখা, এই দুটাই লিখেন। হ্যাঁ, একটা কি বলেছি অর্গানিক সলভেন্ট, আর একটা কি ইউজ টু মেক আদার কেমিক্যালস বিকজ ইট ইজ মোর রিঅ্যাক্টিভ। এইটুক লিখলেই হবে, এর বেশি না। এবার দেখেন স্যার, এই যে সাইক্লোহেক্সেন থেকে বানাচ্ছি বেনজিন, এই যে সাইক্লোহেক্সেন থেকে বেনজিন বানাচ্ছি, সাইক্লোহেক্সেন এখান থেকে বানাবো বেনজিন, কপি করেন। এটা আপনি এই হাইড্রোকার্বনের যে নোট দিয়েছি ওখানে একটু বের করে দেখেন, ইন্ট্রোডাক্টরি অর্গানিক কেমিস্ট্রি নোট বের করেন, দেখেন ডিলোকালাইজ ডিলেক্টেড ডাবল বন্ড অল্টার করতে পারে, বের করে দেখেন একটু, আমি দেখি নোটে আছে ইন্ট্রোডাক্টরি অর্গানিক কেমিস্ট্রির নোট, হ্যাঁ পেজ নাম্বার 2। জি জি জি, পেজ নাম্বার 2 দেখেন। কি পেয়েছেন? হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন ফ্লো চার্ট যেখানে, জি দেখেন লেখা আছে, লেখা আছে সেডান। এই হয়েছে এটা। এখন একটু দেখেন অ্যাডভান্টেজ অফ রিফর্মিং, benzene and methyl benzene are organic solvents. The products are more reactive than straight chain alkanes and cyclic alkanes, so they can be used to prepare other organic products. Molecules with straight chains burn less efficiently than those with branches or those with rings. Reforming increases octane number of a fuel. Reforming reduces knocking. Reforming produces a valuable byproduct, hydrogen. এটুকু বুঝছেন প্রবলেম কি? Reforming requires expensive metals such as platinum, rhodium supported on an inert material such as aluminum oxide. And this process is operated at 500 degrees Celsius temperature and high pressure. Does it make sense? এটুকু বুঝছেন? এখন এখান থেকে দেখেন স্যার, এই ছিল ক্রুড অয়েল। এবার এই যে দ্য ডিফারেন্স বিটুইন হ্যাজার্ড এন্ড রিস্ক, হ্যাজার্ড এন্ড রিস্ক নিয়ে আমরা এর আগে অনেক কিছুই বলেছি, রাইট? আচ্ছা, তার আগে একটু বলে দেই, একটু টেক্সট বুক দেখিয়ে দিচ্ছি স্যার। এই টেক্সট বুক থেকে, স্যার আমি আবারও বলি, আমি টেক্সট বুকের সব পেজ তো এভাবে পড়তে বলিনি, বলেছি না। টেক্সট বুক ডেফিনেটলি পড়তে হবে, টেক্সট বুক না পড়ে এক্সামে ভালো করা ইটস রিয়েলি ডিফিকাল্ট, বাট টেক্সট বুকে যে পেজগুলো আলাদা করে বলে দিব, এটা স্যার লিস্ট 3বার পড়তে হবে। কেন বলে দিচ্ছি স্যার, দেখেন অলরেডি এই টপিক গুলো নিয়ে আমরা বলেছি, কিছু জিনিস আপনারা জানেন, অনেক কিছু জানেন।
সো এই যে এখান থেকে এই যে পেজ নাম্বার এটা কত 115, তাই না? আচ্ছা একটু এটা শেয়ার করে দেই। এই যে পেজ নাম্বার 115, এখান থেকে না আমি এই যে পেজ নাম্বার 115 এর ঠিক আগে এই যে পেজ নাম্বার 114, এখানে হ্যাজার্ড রিস্ক অ্যাসেসমেন্ট, এটা পড়তে হবে। এই পেজ থেকে স্টার্ট করবেন পড়া, এটা 3বার পড়তে হবে লিস্ট। হ্যাঁ, এখানে দেখেন স্যার, এখন সব কেমিক্যালস এর বোতলে এরকম সাইন দেয়া থাকে। এই সাইনের মিনিং আছে সিম্পল, আপনি একটা বডি স্প্রে, অ্যারোসল, পারফিউমের ক্যানে আর বোতলে এই সাইনটা পাবেন, ফ্লেমেবল। এর মিনিং কি? ফ্লেমেবল, তার মানে বডি স্প্রে, এয়ার ফ্রেশনার, অ্যারোসল আর কি পারফিউম, এগুলোকে ফ্লেমের কাছে নেয়া যাবে না। ইথানলেও এটা আছে, এর সাথে কি পেট্রোল, ডিজেল, অকটেন, ওগুলোতেও এটা আছে। তার মানে এই সাইন যেখানেই দেখবো মানে জিনিসটা কি ফ্লেমেবল, এটাই তার হ্যাজার্ড। এই ফ্লেমেবল হ্যাজার্ড থেকে, এই ফ্লেমেবল সাবস্টেন্স থেকে রিস্ক কি, ইট মে ক্যাচ ফায়ার। তার মানে এইখানে মিনিমাইজ করতে হবে কোনটা, রিস্ক। কিভাবে? এটাকে ফ্লেমের কাছে নেওয়া যাবে না। এখন এটা দেখে আপনাকে বুঝতে হবে এটার সাথে কিভাবে ডিল করতে হবে। আর আপনি যদি বলেন স্যার আমি না গ্লাভস পরে ধরুন, গ্লাভস কি এখানে এসেনশিয়াল না? তো সব কেমিক্যালের এইরকম বটলে সিম্বল দেয়া থাকে, সব কেমিক্যালের এরকম হ্যাজার্ড সিম্বল আছে, এই হ্যাজার্ড সিম্বল গুলো শিখতে হবে। এটা হচ্ছে ওল্ডার ওয়ান। এই যে দেখেন, older ones are often square in shape and orange background such as these, এটা আগের ছিল, এখন চেঞ্জ করে ওটাকে এরকম করে দিয়েছে। এই যে is it clear? এর মিনিং কি, হেলথ হ্যাজার্ড includes warning on skin rashes, eye damage and ingestion, এটার মিনিং কি, corrosive, এই যে হাতে পড়লে কি হবে, বার্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে এখানে কোরোসিভ, এই যে মেটালে পড়েছে, মেটাল বার্ন হয়েছে, হাতে পড়লে হাতে বার্ন হতে পারে, এটার জন্য গ্লাভস ম্যান্ডেটরি। এই যে কোরোসিভ ক্যান কজ স্কিন বার্ন, পার্মানেন্ট আই ড্যামেজ। ইজ ইট ক্লিয়ার? এরপর এখানে দেখেন এটা ফ্লেমেবল, এটা অ্যাকিউট টক্সিসিটি। এই এখানে কি বলেছে, ক্যান কজ লাইফ থ্রেটেনিং এফেক্ট ইভেন স্মল কোয়ান্টিটিস। এখন স্যার এই যে এখান থেকে হ্যাজার্ড এন্ড রিস্ক, যেমন এই যে এখানে এটা পেজ নাম্বার 150, এটাও পড়তে হবে। এখানে যেমন বলেছে কি দেখেন, ওভেন ক্লিনার ডেঞ্জার, একটা ওভেন ক্লিনারে এরকম একটা সিম্বল দেয়া আছে। ইভেন স্যার আপনাদের বাসায় যত টাইপের ক্লিনার আছে, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, এগুলোতেও দেখবেন এই সিম্বলস গুলো আছে। কি বলেছি বুঝছেন? এটা ইন্টারন্যাশনালি রুল করা। হ্যাঁ, ইভেন একটা হারপিকের বটলেও এই সিম্বল দেয়া আছে, তার মানে ওটা ইউজ করার টাইমে কি গ্লাভস পরে নিতে হবে। তাহলে এই ওভেন ক্লিনার এটা ইউজ করার টাইমে এই যে হ্যাজার্ড স্টেটমেন্ট কি, ক্যান কজ সিভিয়ার স্কিন বার্নস এন্ড আই ড্যামেজ, ইটস বেটার যদি সেফটি গ্লাসেস পরে। হ্যাঁ, দ্য থিং ইজ কোনো কিছু যদি এখান থেকে স্প্ল্যাশ করে স্প্রে আউট করে চোখে যায়, পার্মানেন্ট আই ড্যামেজ হয়ে যেতে পারে। কিভাবে আমরা এই হ্যাজার্ড আর রিস্ক নিয়ে ডিল করি এটা বুঝছেন? এরপরেরটা দেখি একটু। এরপরেরটা হচ্ছে স্যার এই যে 116, অ্যালকেনস ফ্রম ক্রুড অয়েল। অ্যালকেনস ফ্রম ক্রুড অয়েল এটা কি বলেছি আমরা? দেখেন তো, এই যে দ্য নিড ফর ফিউল, এই যে কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো আছে। হ্যাঁ, আর এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ক্র্যাকিং, রিফর্মিং, পড়েছি এগুলো অলরেডি। এরপর এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ক্র্যাকিং, রিফর্মিং, এই যে রিফর্মিং, আর এখানে দেখেন এই যে ক্র্যাকিং। এটা আমি আপনাকে 6 কার্বনের চেইন দেখিয়েছি, এখানে কি 5 কার্বনের চেইন থেকে সাইক্লোপেন্টেন বানিয়েছে, হেপটেন থেকে কি বানিয়েছে, মিথাইল বেনজেন। এটা বুঝছেন? এটা পেজ নাম্বার কত 117, এটাও পড়তে হবে। এরপর ইনক্লুডিং দিস, এখন অ্যালকেনস অ্যাজ ফুয়েলস, স্যার অ্যালকেনকে বার্ন করলে ওজন পড়েছেন, এর জন্য কি গ্রিন হাউস এফেক্ট হয়, অ্যাসিড রেইন হতে পারে। সো এই যে দেখেন অ্যালকেনস অ্যাজ ফুয়েলস, হ্যাঁ, কমপ্লিট কম্বাশন অফ অ্যালকেন, এই যে প্রোডাক্ট অফ কম্বাশন কি কি হতে পারে, প্রোডাক্ট অফ কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশনের সাথে কার্বন, কার্বন মনোঅক্সাইড, এটা নতুন আপনাদের জন্য, এর নাম কি ইউএইচসি। এর মিনিং হচ্ছে আনবার্নড হাইড্রোকার্বন, সব হাইড্রোকার্বন বার্ন নাও হতে। এটা হলে কি প্রবলেম, এটাও পড়ে আসতে বলছি। এরপর অক্সাইড অফ সালফার, এর জন্য অ্যাসিড রেইন হতে পারে। অক্সাইড অফ নাইট্রোজেন, এর জন্য অ্যাসিড রেইন হয়। এটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার, যেটা কারে ইউজ করতে হয়। পেজ নাম্বার 119, এটাও পড়ে আসতে বলেছি। এনভায়রনমেন্টাল ড্যামেজ, এই যে দেখেন এখানে একটা সিটির কথা লিখেছে, এয়ার পলিউশন ইজ এ গ্রোয়িং প্রবলেম ইন মেনি সিটিজ, আর আমাদের ঢাকার অবস্থা তো খুবই বাজে।
ঠিক আছে, এই যে এয়ার পলিউশন, ইজ ইট ক্লিয়ার? এরপর ক্যাটালাইটিক কনভার্টার কেন কিভাবে ইউজ হচ্ছে, অল্টারনেটিভ ফিউয়েলস, সব ফিউয়েল যে ক্রুড অয়েল থেকে হবে তা কিন্তু না, এজন্য কি বায়ো অ্যালকোহল আছে, বায়োফিউয়েল আছে, ইথানল আছে, কার্বন নিউট্রাল, এগুলো নিয়ে আগে একটু বলেছি না? জি। সো এই যে ফসিল ফিউয়েল এন্ড বায়োফিউয়েল, কম্পেয়ারিং ফিউয়েলস, বায়োফিউয়েল, এই যে ল্যান্ড ইউজ হয়, ইল্ড, ম্যানুফ্যাকচার, ট্রান্সপোর্ট, কার্বন নিউট্রালিটি, ন্যাচারাল গ্যাস, ল্যান্ড ইউজ হয়, ইল্ড, ম্যানুফ্যাকচার, ট্রান্সপোর্ট, কার্বন নিউট্রালিটি, এগুলো একটু জানতে হবে। এক্সামে এখান থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন আসে, আর আমি বলে দিয়েছি এই ক্যাটালাইটিক কনভার্টার রিলেটেড কোয়েশ্চেন মকে তো ডেফিনেটলি দিব। এরপর এই যে এই পর্যন্ত এই পেজ 121, তাহলে কোন পেজ থেকে বলেছি 11, এটা তিনবার পড়তে হবে প্লিজ, স্যার আগে লিখেন একটু। নেক্সট ক্লাসে আসার আগে এই যে পেজ নাম্বার 7 এ লিখে রাখেন, স্টুডেন্ট বুক পেজ 114 টু 121, নেক্সট ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট তিনবার পড়ে আসবেন। ইজ ইট ক্লিয়ার? এটা পড়ে আসলে তখন আমি তখন এগুলো রিলেট করতে পারবেন। ওকে, আর আপনাদের নেক্সট Recording stopped. নিয়ে কথা বলবো, বুঝেছেন? এন্ড নেক্সট উইকে টেস্ট কিসের টপিক 2 সেকশনে এমসিকিউ। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।